ভুয়া বলতে পারে প্রধানমন্ত্রীর সামনে? প্রধানমন্ত্রীর সামনে তার রাখার পরেও যদি মোহাম্মদপুরে ভুয়া বলে, যাকে ভুয়া বলতে পারে মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আপনি কেন ঘুরবেন? কেন তাকে আপনার পাশে থাকবেন, রাখবেন? আমরা তো চাই না। আপনারা যদি করবেন, আপনি যাকে আমরা বলতেছি ভালো না তাকে নিয়ে আপনি ঘুরে বেড়াবেন, তাহলে ওকে যে যখন মানুষ জুতাটা মারবে, ঢিলটা মারবে, পচা ডিমটা মারবে, বা হয়তো কেউ গুলিও করতে পারে, তাহলে গুলিটা যদি আপনার গায়ে লাগে, তার জন্য আমাদেরকে দায়ী করেন না, জনগণকে দায়ী করেন না। ওই লোকটা নিয়ে ঘুরেন কেন আপনি, যাকে মানুষ বুয়া বলে? সেই লোকটা নিয়ে মঞ্চে উঠেন কেন আপনি, যদি সেখানে কেউ ঢিল মারে? আপনি ওই লোকটা নিয়ে কেন সশস্ত্র বাহিনী অফিসের সামনে যান, যাদের কাছে নৈতিকতা অনেক বড় জিনিস, যাদের কাছে দেশপ্রেম অনেক বড় জিনিস, যারা ব্যক্তির চেয়ে দেশকে বেশি ভালোবাসে, যারা জনগণকে ভালোবাসে, তাদের সামনে আপনি খারাপ লোককে নিয়ে যখন যাবেন, তখন যদি ফুস করে কেউ কিছু করে বসে, একটা ডিমই মারলো, ওই ডিমটা যদি আপনি প্রধানমন্ত্রীর উপর পড়ে, ইজ্জত কোথায় রাখবেন আপনি বলেন? সামনে কোথায় রাখবেন বলেন আপনি? এটা ডিম মারার মতো সাহসী মানুষ কি বাংলাদেশে নাই? আমরা না বুড়ো হয়ে গেছি, এখন পারবো না, সমাজের পারিবারিক দায়িত্ব অনেক আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা, নাতিরা, আরো পরের জেনারেশন আছে না, এই হাদির মতো জেনারেশন তৈরি হয়েছে না? একটা ডিম মারা কোনো বিষয় প্রধানমন্ত্রীর মিটিং এ? মানুষ যদি এই ডিমটা মারে, ডিম মারা অধিকার তো মানুষের আছে। মানুষ প্রতিবাদ করতে চাইলে, আমাদের তো প্রতিবাদ করার শক্তিও নাই, সাহসও নাই। প্রতিবাদ করার শক্তিও নাই, সাহসও নাই। কাজে আমি বলবি ইব্রাহিম ভাই, আমরা ঐক্য চাই, আমরা সরকার সহযোগিতা করতে চাই, আমরা দেশ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে হাত মিলাতে চাই। আমরা চাই জাতীয় সরকার গঠন করা হোক, সবাই মিলে বাংলাদেশটাকে সামনের দিকে নেওয়া যাওয়া হোক। 5 বছর যাতে দেশটা ভালোভাবে চলে, আপনাকে আমি সাধুবাদ জানাই, স্বাগতম জানাই। আপনি চীনে যাচ্ছেন, আপনি চীন মালয়েশিয়ার সফর শতভাগ সফল হোক। শয়তানিরা, দুর্জনেরা কি বলে শোনার দরকার নাই, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চীনে প্রথম যাওয়ার, আমি আপনাকে সমর্থন করি চীনে যাওয়ার প্রথম সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটাই আপনার রাইট, কারণ বাংলাদেশের অর্থনীতি এখন চীনের উপর অনেক বেশি নির্ভরশীল। চীন আমাদেরকে যে সাহায্য করতে পারবে, অন্য কোন রাষ্ট্র পারবে না। মালয়েশিয়া যেভাবে আমাদেরকে নির্লুপ দিতে পারবে, বিনিয়োগ করতে পারবে, অন্য কেউ পারবে না। আমার প্রতিবেশী দেশগুলোর এমন সামর্থ্য নাই বিনিয়োগ করার। আমরা দেখেছি 5 লক্ষ টন চাল দেওয়ার কথা ছিল প্রণব মুখার্জির সময়, ভারতের মুখ্যমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, 1 টন চাল দেন নাই। সিডনের সময় 111 গভর্নমেন্টের সময় 5 লক্ষ টন দেওয়ার কথা ছিল। উল্টা অ্যাম্বাসেডর কি মন্তব্য করছে এটার ব্যাপারে? আমরা না খাই তোমাদের চাল দেব নাকি? পেঁয়াজের দাম বাড়ে, তোর ইন্ডিয়াতে পেঁয়াজ কিনতে হয়, কম দামে পেঁয়াজ পাই না, ইন্ডিয়াতে কোনো কিছু সস্তায় পাই না। কাজে ভারতমুখী আমাদের হওয়া দরকার নাই। চীনমুখী হয়েছেন, চীনের দিকে যাচ্ছেন, আমেরিকার দিকে যান, মালয়েশিয়ার দিকে যান, সৌদি আরবের দিকে যান, দুবাইয়ের দিকে যান, তুরস্কের দিকে যান, আমরা স্বাগত জানাবো, আমরা সমর্থন করব। আমাদের মনে হয় আমাদের ইসলামকে সমর্থন করব, না করলে আমি আপনার পক্ষে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য আমি জামাতকে অনুরোধ করব যে উনি যদি চীনে যায়, মালয়েশিয়া যায়, তুরস্কে যায়, সৌদি আরবে যায়, আপনি তাকে স্বাগত জানায়। দরকার বলে আপনি চীনে যাওয়ার সময় বিরোধী দলের 2 জন এমপিকে সাথে নিয়ে যান, আপনি বিরোধী দলের নেতাকে নিয়ে যান, যাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন আমরা সেটা করেন। আপনার মাধ্যমে, মনির সাহেব আপনার মাধ্যমে আমি আহ্বান জানাবো, ইব্রাহিম ভাই আপনার মাধ্যমে আহ্বান জানাবো, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আমরা আর কি পাবো, কি খাবো? আমাদের এখন চাওয়া পাওয়ার সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই শেষ মুহূর্তে যদি আপনার জন্য, জাতির জন্য, বাংলাদেশের জন্য, জনগণের জন্য কিছু করতে পারি, আল্লাহকে শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার এই আশা কবুল করেন। পরিশেষে বলবো, সরকার বাজেট দিয়েছে, ভালো মন্দ বলার দরকার নাই।
বাজেট করো, কিন্তু জনগণের উপরে শোষণ চালায়েন না, নিপীড়ন চালায়েন না, জনগণের কল্যাণ সাধন করেন। পরিশেষে আমি অনুরোধ করব, বিনীত অনুরোধ করব আমার জামাতের এমপির ভাইদেরকে, দুই ভাইকে, আপনার দয়া করে জাতির কাছে ক্ষমা চেয়ে আপনার দাবিটা প্রত্যাহার করে নেন। আপনার এই দাবির সঙ্গে কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রয়েছে, আপনার এই দাবির সঙ্গে ওই ব্যবসায়ী স্বার্থ রয়েছে, যারা সরবরাহ করবে তাদের স্বার্থ রয়েছে। কাজে আপনি না বুঝে না জেনে আপনি এমন কিছু কাজ করেছেন যেটা একটা কায়েমি স্বার্থবাদীকে সহায়তা করবে। আমরা এই জীবন চলে গেছে, এখনো ওয়াশিং মেশিন আমার লাগে নাই। আমার আজ পর্যন্ত ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে কাপড় ধুইতে 10 বছর আমি বিক্রি করছি। আমার এখনো মাইক্রোওভেনে গরম করে খাইতে হয় না। এই যে আমি এখন বাজে 12টা, এখন একটু পরে খাবো। মাইক্রোওভেনে গরম করে খাবো না, গ্যাসের চুলায় গরম করে খাবো। কাজে ন্যাম হোস্টেলে, এমপি হোস্টেলে বিদ্যুৎ আছে, লোডশেডিং হয় না। কাজে আপনি মাইক্রোওভেন দরকার নাই, ওয়াশিং মেশিন দরকার নাই। আর বাংলাদেশে পর্যাপ্ত সূর্য আছে। আমার যে এমপি হোস্টেল গুলো আছে, আমরা থাকি আসছি অনেকদিন ওখানে, কোনো রোদের অভাব হয় না, কাপড় শুকানোর অভাব হয় না। আপনি কয়টা কাপড় শুকাবেন? 2-3 সেট হলে যথেষ্ট, এত কাপড় লাগে না। এত কাপড় হলে তো হবে না। কাজে এই দাবিটা করা উচিত হয় না আমার জামাতের ভাইয়ের। অন্তত জামাতের মুখ দিয়ে কথাটা আসা উচিত হয় নাই। আমি জামাতের আমির সাহেবকে অনুরোধ করবো, এই ধরনের বক্তব্য যেন সংসদে আগামীতে কোনো এমপির কোনো ব্যক্তিগত চাহিদা, তাদের কোনো সমষ্টিগত চাহিদা যেন সংসদে আর কোনোদিন জামাতের পক্ষ থেকে বলা না হয়। আপনাদেরকে কাউকে আমরা পাঠাইছি না ওখানে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। আমরা কাউকে ওখানে পাঠাই নাই আপনাদের আরাম আয় বৃদ্ধি করার জন্য। জনগণ আপনাদের কাউকে পাঠায় নাই আপনাদের নিজেদের কথা ভাবার জন্য, নিজেদের কথা চিন্তা করার জন্য। এই মাইক্রোওভেনের সঙ্গে, ওভেনের সঙ্গে, ওই গাড়ির সঙ্গে, ওই উপজেলায় বা এলাকায় পার্টি অফিসের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, জনগণের এখানে কোনো সুবিধা নাই, লাভ নাই। আপনি নিজের বাড়িতে বসে বিক্রি করেন, থানায় যেতে হবে না, জনগণই যাবে। আপনি বাড়ি থানায় না থেকে আরেক থানার থেকে পাস করেন, আর ঢাকার থেকে গিয়ে যদি আপনি হালুয়া রুটি খাওয়ার জন্য যান, তাহলে অন্য জিনিস। এমপির বাড়িতে জনগণ খুশি হয়ে আসে, আপনার বাড়ি ডাল ভাত খাইতে আসে না, বুঝছেন না? আমরা অনেক এমপি দেখছি বিশাল বড় বড় দেওয়াল পরা, দেওয়াল গুলো এমপি, গেট, ওই গেটই বাড়ি জনগণ থাকছে। ওখানে তো আমরা গেটওয়ালা বাড়ি বানাতে পারি নাই। 10 বছর এমপি গিরি করছি, এখনো তো বাড়িতে গেট নাই, এখনো তো বাড়ি খোলা করে থাকি। আর যে সমস্ত এমপিদের বাড়িতে 2 তলা 3 তলা বাড়ি আছে, এমপি গেট আছে, তালা আছে, দেখেছি ওই কোন লোক ওই বাড়ির ভিতরে ঢুকতে পারে না। আমাদের এলাকাও দেখছি, অতীতে এমপিও দেখছি, বর্তমান এমপিতেও দেখতেছি ওই দরজা ডিঙ্গায় ভিতরে কেউ যেতে পারে না। তো ওই নেতা হয়ে লাভ নাই। যেখানে কারো বাড়িতে কারো বৈঠকখানায় বসে যে এমপি অফিস করতে পারে না, সে এমপি আমাদের প্রয়োজন নাই। আর মোটর সাইকেলে, রিক্সা ভ্যানে, অটো রিক্সা ভ্যানে যে এমপি ঘুরতে পারে না তার নিজের থানায়, জিপ গাড়িতে ঘোরার মতো এমপি আমাদের দরকার নাই। আছে ভাই ইব্রাহিম ভাই? না না, দরকার নেই। জিপ গাড়িতে চলার মতো আপনি মুন্সিগঞ্জে আছে, জায়গা আছে? মোটর সাইকেল, অটো ভ্যান, আজকে রাস্তায় রাস্তায় অটো ভ্যান আছে। অটোতে চলেন না ভাই, তুমি কোনটা নবাবের বাচ্চা হয়ে গেছো যে তুমি অটো উঠতে পারবে না? কত বড় নবাব হয়েছো? কয় টাকার বেটা হয়েছো তুমি? বেটা তোমার কয় টাকা? তোমার লেখাপড়ায় কত দূরে, টাকায় কত দূরে, তুমি রিক্সা ভ্যানে উঠতে পারো না? আর এখন তো অটো ভ্যান আছে। একটা থানা পুরো এলাকাটা ঘুরাইতে 2 ঘন্টা সময় লাগে না এখন এমপির অনুযায়ী। আর আমরা তো যখন 1 কিলোমিটার রাস্তা ছিল না তখন এমপি হয়েছি। এই সারা এলাকায় ঘুরতে 3 দিন লাগছে, এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে। এমপিগিরি করছি না আমরা? কোন গ্রাম বাদ রাখছি, কোন ওয়ার্ড বাদ রাখছি, কোন বাড়ি বাদ রাখছি? আর তোমরা কোন নবাবের বাচ্চা এসে গেছো এমপি? গাড়ি না হলে চলবে না তোমাদের, অফিস না হলে চলবে না তোমাদের। কাজী প্লিজ এই ধরনের মানসিকতা আমরা বিপ্লবোত্তর 5ই আগস্টের পরের কোন এমপির মুখে শুনতে চাই না। এগুলা ফ্যাসিস্ট এমপিদের বক্তব্য, এগুলো স্বৈরাচার এমপিদের বক্তব্য। এই ধরনের বক্তব্য আমরা শুনতে চাই না। প্লট, গাড়ি, বেতন, ভাতা
যে এরা চাবে তারা মানুষের বাচ্চা না, তারা অন্য কিছুর বাচ্চা। তাদের এমপি হওয়ার দরকার নাই। প্লিজ এমপি ছেড়ে দাও যদি এগুলো না থাকে তোমাদের। আমি অনুরোধ করবো ইব্রাহিম ভাই, আপনারা মারে ফেলেন, আমাকে অসুবিধা নেই, কিন্তু এরকম এমপির পিছনে আপনারা ঘুরেন না, দৌড়ায়েন না, পারলে ওগুলার মারেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।